আসার কথা ছিল আরো 5 মিনিট আগে, আমার একটু লেট হয়ে গেছে। আরে পুলিশ সামনে, এদের দেখলে কেমন যেন আতঙ্ক লাগে মনে। তখন এই জায়গাটিতে প্রচুর ভয় করতো। মুখে দিয়ে দেখি বিসমিল্লাহ। এক সময় যখন এদিকে আসতাম তখন বাইক নিয়ে অনেক বেগ পোহাতে হতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের গন্তব্য, আমরা একটা জায়গায় যাচ্ছি ঝালমুড়ি খেতে। খুব কাছে না, আবার খুব দূরেও না। যাই দেখি, আমার জন্য একজন অপেক্ষা করছে সামনে। বাইকের তেলও খুব একটা বেশি নেই, আর সামনে থেকে ফুয়েল নিতে হবে। সরি, তুমি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। আসলে আমার আসার কথা ছিল আরো 5 মিনিট আগে, আমার একটু লেট হয়ে গেছে। আচ্ছা যাক। আকাশটা বিকেলের দিকে কিছুটা মেঘলা হয়ে গেছে। যতই বের হওয়ার প্ল্যান করি না কেন, বৃষ্টি কেন যেন বাদ সাজে। এখন যদিও বৃষ্টি নামেনি, তবে আকাশটা অনেকটাই মেঘলা হয়ে গেছে। এবার দূরে লং ট্যুর তেমন একটা দেওয়া হলো না। লাস্ট পাবনা পর্যন্তই গেছিলাম, ওইটা একটা ট্যুর ছিল। দেখি ইনশাল্লাহ। ড্রাইভিং লাইসেন্সের একটা জটিলতা আছে এখনো, ড্রাইভিং লাইসেন্সটা এখনো করা হয়নি, চেষ্টায় আছি। আর পুলিশ মামারা তো জায়গায় জায়গায় দাঁড়িয়েই থাকে আমাদেরকে ধরার জন্য। যাই হোক, এত রিস্ক নিয়ে দূরে কোথাও যাবো না আপাতত। গ্রামীণ স্পট যেগুলো আছে আর কি, সেগুলোতেই যাব। জানি না ক্যামেরাটা কতক্ষণ সাপোর্ট দিবে। আরে পুলিশ সামনে, এদের দেখলে কেমন যেন আতঙ্ক লাগে মনে। যদিও আমাদেরকে কোনো প্রকার সিগন্যাল দেয়নি। আচ্ছা, পুলিশের পোশাকে কি আলাদা কিছু আছে নাকি আমি বুঝি না। মানে এদের দেখলে, দূর থেকে দেখলে কেমন যেন বাইক চালানোর সময় মানে বুকটা মোচড় দিয়ে ওঠে। ফিলিংসটা ঠিক ওই যে বাংলা সিনেমার মতো আনোয়ার সাহেব প্রায় সময় বুকে হাত দিয়ে বলতো আমিনার মা, মানে স্ট্রোক করার পূর্বে আর কি, ঠিক তেমনটাই অনুভব হয়। জানি না, মানে ওনারা হয়তো দাঁড়িয়ে থাকে রাস্তায় যে 2-3 হাজার টাকা মামলা কখন কারে ধরিয়ে দিয়ে যায়। তো যাই হোক, আমাদের কোনো প্রকার সিগন্যাল দেয়নি, আলহামদুলিল্লাহ। আর যদিও এটা একটা লোকাল রাস্তায়, গ্রামের ভিতরে, তো এখানে আসলে পুলিশের গাড়ি কি উদ্দেশ্যে এসেছে আমি জানি না, হয়তো অন্য কোনো কাজেও আসতে পারে। আমি সবচেয়ে আরেকটা জিনিসের সংখ্যা করতেছি এখন, সেটা হলো আমার গোপ্রোতে চার্জ খুবই সীমিত, 50%-এর মতো নিয়ে বের হয়েছি। ইমন খুব ঘোরাঘুরির পাগল, ওর বাইকটা এখন ব্রেকিং পিরিয়ডে আছে। আমরা নান্নার বাজারে চলে আসলাম। এই বাজারে পেলাম না। যাই হোক, গন্তব্য আমাদের সামনে আছে, যদিও ওইখানে পাওয়ার আশা আছে, তবে সেটাও প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে হবে, সোয়াপুরে। যাই দেখি সামনে। গ্রামীণ পরিবেশের সৌন্দর্যই আলাদা, আমি হয়তো প্রকাশ করে বোঝাতে পারছি না কাউকে, কিন্তু এর সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত বিমোহিত করে। এত সুন্দর দেশ জানি না আর পৃথিবীর আর কোথাও আছে কিনা। অনেক সুন্দর আমার বাংলাদেশ। নান্নার এবং সোয়াপুরের মাঝ বরাবর এই জায়গাটি। বিকেলের সময়টাতে এক অপরূপ সৌন্দর্য। আগে যখন বাইক ছাড়া সাইকেল নিয়ে আসতাম এদিকে, তখন এই জায়গাটিতে প্রচুর ভয় করতো। পাশে একটি শ্মশান আছে, যাকে আমরা অনেকেই চিতাখোলা বললেও চিনি, ঠিক এইখানে। আর সোয়াপুরের এই দিকের মানুষ সনাতন ধর্মের লোকই বেশি। একা একা বের হতে চেয়েছিলাম বেশ কয়েকবার, কিন্তু একা আসলে ভালো লাগে না, সাথে একটি বাইক থাকলে ভালো লাগে। এটা সোয়াপুর প্রাইমারি স্কুল, সামনেই সোয়াপুর হাই স্কুল আছে, এটার সাথেই মাঝখান দিয়ে শুধু একটা রাস্তার গ্যাপ। এটা হাই স্কুল সোয়াপুর, সামনেই সোয়াপুর বাজার। এই পাশটা একটু ভাঙাচোরা রাস্তা। এই জায়গায় আবার পাম্প কোথায়? যাই হোক, আমি ভাবছিলাম যে এখানে খোলা তেল ওনারা বিক্রি করে, তেল পেলাম না, আমাদেরকে আরো সামনে যেতে হবে। এটা সোয়াপুর বাজার। অনেকবার এসেছি, বলতে গেলে অসংখ্যবার। অল্পের জন্য সিএনজিতে প্রায় ধাক্কা লেগে গেছিল। উনি সম্ভবত খেয়াল করেনি, হালকা একটু ডানি বেড়াতে চেয়েছিল। আচ্ছা, গ্রামীণ এলাকার ভিতরে ছোট মোটো একটা পাম্প, সোয়াপুর বাজারে। এটা আমি দেখিনি অবশ্য। সোয়াপুর বাজারের মোড়ের সাইডে এর দিকে, এখান থেকে একটা রাস্তা গেছে শ্রীরামপুর, একটা গেছে বাথুলি। তবে আমরা বাথুলির দিকে যাব না, আমাদের গন্তব্য অন্যদিকে। এটার নাম রাজনগর। ডান পাশে বাথুলি চলে গেল, আর আমরা বাম পাশ দিয়ে রাজনগর আছি। এই রাজনগর বাজারে সকালবেলা খুব টাটকা শাকসবজি পাওয়া যায়। একদিন এসেছিলাম, কৃষক যারা আছে স্থানীয়, তারা
খুব ভোরে সবজি সংগ্রহ করে রাখে আর খুব ভোরবেলা তারা এখানে নিয়ে আসে। এটা রাজনগর ব্রিজ। অবশেষে এখানে হালকা একটু বৃষ্টি নেই, কোন হলো ভরা বর্ষা, এখানে থই থই পানি থাকবে, যত দূর চোখ যায় মানে শুধু পানা আর পানা। এক সময় যখন এদিকে আসতাম তখন বাইক নিয়ে অনেক বেগ পোহাতে হতো, তখন ব্রিজ ছিল না, বাঁশের সাঁকো ছিল, উপরে ওঠাটা অনেক কষ্ট হয়ে যেত, কারণ বালিতে রাস্তা তখন কেমন যেন এলোমেল হয়ে থাকতো, যার মধ্যে বাইক চালানোটা অনেক দুরূহ ব্যাপার ছিল আর কি, কষ্টসাধ্য। এখানে একটা চৌরাস্তার মতো হয়েছে, ডান পাশে যাওয়া যায়, আমি একদিন এসেছি ওইখান দিয়ে, যাবো আরেকদিন ইনশাল্লাহ। একদম বিলের ভিতর দিয়ে রাস্তা, খুবই ভালো, এই এক সৌন্দর্য। একটা বাইক আমাদের সাথে জয়েন করলো। এখন যাবো 3টা বাইক, বিকেলের এক মনোরম পরিবেশ। এখন আমরা সর্বমোট 3টা বাইক যাচ্ছি আটিগ্রাম ঝালমুড়ি খেতে। ওইখানে অনেক ভাইরাল ঝালমুড়ি পাওয়া যায়। আমি যতবার রস খেতে গেছি আমি আসলে কখনো দেখিই নাই যে কোন সাইডে ওই দোকানটা হয়েছে, আর এটা রিসেন্টলিও হতে পারে, কেননা আমি গত শীতে গেছি ওইদিকে, এবারও শীত প্রায় আসার খুব কাছাকাছি। ক্যামেরার চার্জ 40% এর নিচে চলে আসছে। তবে ভাই বলতেই হবে এই দিকে অন্যরকম একটা পরিবেশ, এটা আলাদা একটা অনুভব করার মতো। আটিগ্রাম এখান থেকে বেশি একটা দূর না, খুব কাছেই। তখন শীতের মধ্যে গেলে তখন একটা ভালো একটা ফিলিংস হয়, দুই পাশটা একদম কুয়াশায় আচ্ছন্ন থাকে, এমন একটা পরিবেশ হয়ে যায়। প্রায় 10-12 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে, সেরা সুন্দর সময়ের মধ্যে এটাও একটা। আসলে যাই দিন ভালো, আসে দিন খারাপ। উফ, দারুণ। এখন পরন্ত বিকেল, আমরা শেষমেশ আটিগ্রাম বাজারে চলে আসলাম। এখানে কিন্তু খুব বিশাল একটা মেলা হয়। বলো এই পাশে মুড়ি ভর্তা কেমনে কি? আচ্ছা আচ্ছা, এর চেয়েও কি মানে বেটার, এর চেয়েও ভালো? আচ্ছা ঠিক আছে। আসলে আমরা এইখানকার উদ্দেশ্য নিয়ে এসেছি, তো আমাদের যে গাইড এখন বলা যায়, কারণ উনি সাজেস্ট করলো এর চেয়েও নাকি বেটার কোথাও নিয়ে যাবে। আচ্ছা, আমি খুব জোরে টানতে পারবো না, কারণ ইমন 40-45-এর উপরে টান তোলে না আপাতত, তোর জন্য আমাকে একটু স্লো যেতে হবে। গাইড কিন্তু আমাদের রেখে হুটহাট করে টানছে এবার, নিজের এলাকা বলে কথা, আর রাস্তাঘাট মগজে একদম সেট হয়ে আছে সবকিছুই, কোন দিকে ঘুরতে হবে, ডানে না বামে, সবকিছু ওর মুখস্থ। আচ্ছা, এই দিক দিয়ে তো সম্ভবত কুমেরপাড় নামক একটি জায়গায় যাওয়া যায়, তবে এখানকার পরিবেশগুলো অনেক ভালো। অবশেষে আমরা কুমেরপাড় চলে আসলাম। এখানেও ঈদের দিনে অনেক বড় মেলা হয় পুকুরের মাঝে। এখন পুকুর পানিতে ভর্তি। ভাবছিলাম যে আটিগ্রাম মুড়ি খাওয়ার পরে এখানে আসবো, তো যাই হোক আটিগ্রাম আর মুড়ি খাওয়া হলো না, ডাইরেক্ট কুমেরপাড়ে চলে আসলাম। এখানে জায়গাটি অনেক সুন্দর, দর্শনীয় বলা যায়। ঈদের দিকে আসলে মানুষের জন্য এখান দিয়ে যাতায়াত করাই কষ্ট হয়ে যায়, এত মানুষের ঢল থাকে। এখানে ড্রাগন ফলের বাগান আছে, আমি আরেকদিন এসে দেখেছি। কোথায় যাবে? রাজীবপুর যাবে নাকি? হাই রে আল্লাহ, যা ভাবছি তাই, রাজীবপুর। এখন গন্তব্য হচ্ছে রাজীবপুর। আমরা যে জায়গাতে আসলাম ওই রাস্তাটা ফলো করাটা ঘোরা হবে অনেকটা, তবে আমি সাজেস্ট করব সবাইকে যে নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট এই রোডটা চলে আসতে রাজীবপুরের এইদিকে, তো এটাই হলো রাস্তা। আচ্ছা, ক্যামেরাতে খুব একটা চার্জ নাই, যার জন্য কথাও তেমন একটা বলতে পারছি না। যাই, এটা হলো রাজীবপুর বাজার। বাইকারদের এই একটাই দোষ যে কিছু একটা খেতে মন চাইলেই প্রায় 20 কিলোমিটার দূরে চলে আসছে, কিন্তু আমার বাসার দিকে হবে 20 কিলোমিটার হবে না, 20 কিলোমিটারই আবার হবে কেন, মানে মিটার একটা দেখা যায় না। যদিও আমাদের ওখানেও মুড়ি ভর্তা পাওয়া যায়, আবার সাটুরিয়াও বিখ্যাত মুড়ি ভর্তা আছে, তো তা বাদ দিয়ে আমরা রাজীবপুর আসলাম, দেখি এখানকার মুড়ি ভর্তাটা খেতে কেমন। রাজীবপুর বাজারে এসে ঝালমুড়ি খাওয়া, এই যে হ্যাঁ তাই নাকি? আচ্ছা, মুখে দিয়ে দেখি, বিসমিল্লাহ। 10-এর মধ্যে 10। আচ্ছা, যাই হোক, খেয়ে নেই, পরে আবার কথা হবে।